সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন ফুটপাতের পাপোশ ব্যবসায়ী শাহজাহান। ঢাকা কলেজ এলাকায় ছাত্রদের সঙ্গে মিছিলে নেমেছিল সে। বাবা ইমান আলীর মুখেই শুনব শাহজাহানের মৃত্যু পূর্ব ও পরবর্তী নিপীড়নের ঘটনা। ইমান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম। তৌহিদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শহীদ শাহজাহানের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মধ্য জুলাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি তখনও কোটার যৌক্তিক সংস্কার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ন্যাক্কারজনক হামলা করলে ক্ষোভে ফেটে পড়ে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন। স্লোগানে স্লোগানে রাজপথে ওঠে বিপ্লবের ঝঙ্কার। তাতে আন্দোলিত হয় ফুটপাতের পাপোশ ব্যবসায়ী শাহজাহান। ঢাকা কলেজের সামনের ফুটপাতে দীর্ঘদিনের ব্যবসার সুবাদে শিক্ষার্থীদের এসব আন্দোলন, মিছিল, সমাবেশ তাকে অনুপ্রাণিত করে। কিন্তু এর আগে কোনোদিন এভাবে জড়ানো হয়নি। কিন্তু শিক্ষার্থীরা যখন রাষ্ট্রের একটি ভুল ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তার সংস্কার চাইল, তখন আর শাহজাহান বসে থাকেননি। 16 জুলাই মঙ্গলবার প্রতিদিনের ন্যায় সকাল 9টায় কামরাঙ্গীচরের বাসা থেকে বের হয়ে ঢাকা কলেজের সামনে চলে আসেন। কিন্তু পরিস্থিতি সেদিন স্বাভাবিক ছিল না। শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে। এভাবে দুপুর গড়িয়ে যায়। বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। তাদের সঙ্গে যোগ দিতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। দুপুর 2টার দিকে ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় 24 বছরের যুবক শাহজাহান। বিকেল 4টার দিকে হাসিনার ঘাতক পুলিশের বুলেটে তার মৃত্যু হয়। ক্ষুদ্র ব্যবসায়ী বাবা ইমান আলী ও মা আশা বেগমের 4 সন্তানের মধ্যে শাহজাহান ছিলেন তৃতীয়। হাই স্কুল শেষ না করেই নেমেছিলেন রিজিকের সন্ধানে। সারাদিন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসা সেরে রাতে বাসায় ফেরা, ফের সকালে ফিরে আসা নিউ মার্কেটের ফুটপাতে। এভাবেই চলে যাচ্ছিল দিন। এর মধ্যে কিছুদিন আগে বিয়েও করেন শাহজাহান। স্বপ্ন ছিল একটি সুখী সংসার হবে, কায় ক্লেশে কেটে যাবে বাকিটা জীবন। কিন্তু ঘাতকের নির্মম বুলেট শাহজাহানের বেঁচে থাকার ন্যূনতম স্বপ্নটাকেও ধূলিসাৎ করে দিল চিরদিনের জন্য। প্রতিবেদনটি দেখে নিলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। ইমান আলী ভাই, 16 জুলাই মঙ্গলবার আপনার ছেলে শাহজাহান শহীদ হন। বিষয়টি আপনার এই খবর আপনারা কখন শুনলেন, কিভাবে শুনলেন? শুনবার পরে আপনাদের অবস্থা কেমন ছিল? যখন আমার ছেলে সকাল 9টা থেকে দোকানে আসে, দোকানে আসার পরে মনে করেন যে দোকান বন্ধ করে ছাত্রর সাথে গেছিল। যাওয়ার পরে ওরা মিছিলে গেছে। মিছিলে যাওয়ার পরে মনে করেন ঠিক 2টা এখানে ছাত্ররা ফোন দিছে। ফোন দেওয়ার পরে খবরটা আসছে যে আপনার ছেলে মারা গেছে। 4টা বাজে ইয়াতে পোপোবলা নিয়ে গেছিল। মারা গেছে? কিভাবে মারা গেল? পুলিশের গুলিতে মারা গেছে। ছাত্ররা ধরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে মনে করেন ছাত্ররা ফোন দিছে। ওর সাথে আমাদের একটা মোবাইল ছিল, ওর মোবাইল ছিল। ওই মোবাইলে ওর মার নাম্বার আছে সেভ করা। তো ওর মার নাম্বারে ছাত্ররা ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে কয় যে আপনার ছেলে তো মারা গেছে, তে আপনি আসেন, কোথায় আছেন? তো ওর মা আবার ছুইটা ওর পোপোবলা আইসে। পোপোবলা থেকে আইসা আবার এইখানে পায়নি, এখান থেকে নিয়ে গেছে আবার ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে মনে করেন সে ওইখানেই মারা যায়। 4টা বাজে সেই লাশ মর্গে নিয়ে গেছে। মর্গে নিয়ে লাশ দেখতে দিবে না ওর মাকে। সেই লাশ দেখতে দিবে না। তারপরে আমাদের লোক আসছে, আসার পরও লাশ দেখতে দিবে না। সেদিন আর লাশ দেখতে দেয়নি কে ওর মাকে, আমাদেরকে দেখতে দেয়নি। তারপরে মনে করেন সে বলল ঠিক আছে আমাদের লাশ দেখবার দিবেন না, ভালো কথা, তে আমাদের লাশটা আমরা কিভাবে পাবো? তখন আমাদের এক ভাই ছিল এখানে, বড় ভাই, সে বলছে যে
এক কাজ মানে করে ওইখানে মানে আপনাদের ওই নিউ মার্কেট এলাকায়? হ্যাঁ, উনি আবার শুই নেই ঢাকা মেডিকেলে গেছে। যাওয়ার পরে উনি বলল যে ঠিক আছে এই তো ছাত্রলীগ করে দিয়ে দে লাশটা, তারপরে দিবে না। ওনারা বলে যে আপনারা নিমাকে থানায় যান। মানে আপনার ছেলে কি আসলে ছাত্রলীগ করতো? না 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 না, সেটা মানে একটা কথা বলে লাশটা বাই করবে। মানে আওয়ামী লীগের হ্যাঁ 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 পরিচয় দিয়ে লাশ বের করার চেষ্টা করে। লাশ তো দিতে চাইনি প্রথম, সেই লাশ তারপরের দিন আমরা বাই করি। তারপরের দিন আমাদের কারমাঙ্গিচর থানার পুলিশ আইছে। পুলিশ আসার পরে একবার বলে কি যে আপনি ইয়াতে যান, নিমাকের থানায় যান। একবার বলে কি নিমাকের থানায় আসি, নিমাকের থানাতে বলে আপনি ঢাকা মেডিকেলে যান। ঢাকা মেডিকেল থেকে আবার বলে কি আপনি নিমাকের থানা থেকে সই নিয়ে আসেন। তো এরকম মনে করেন যে বহুতক্ষণ জড়াজড়ি তকাতকি হয়েছে। তখন আমাদের এলাকার পোলাপান আসছিল কতগুলা, ওগুলা সব আইছে। আসার পরে আমরা 17 জুলাই লাশটা পাই। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো। তৌহিদ ভাই, আপনি একজন আইনজীবী, নিশ্চয়ই হাসিনা আমলে নানান নিপীড়নের সাক্ষী আপনি নিজেও। আজকে শুনতে চাই আসলে শাহজাহানের কথা, যে কিনা একজন শ্রমজীবী। উনি তো রাজনীতি করেন না, উনি মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। প্রথমে পপুলার হাসপাতালে তাকে হয়তো চিকিৎসা দিলে হয়তো শাহজাহানকে আমাদের হারাতে হতো না। এরপরে ঢাকা মেডিকেল কলেজে তাকে নেয়ার পরে তার লাশ নিয়ে পুলিশ তার পরিবারকে যেভাবে হয়রানি করেছে, সেটি কি পারে কিনা? আর পুলিশ এভাবে নির্বিচারে গুলি করে যে কোনো মানুষকে হত্যা করতে পারে কিনা? আইন কি ব্যাখ্যা দেয়? বাংলাদেশের সংবিধানে 3য় অধ্যায়ে সম্পূর্ণ বলেছে, সেখানে বলেছে মানুষের মৌলিক অধিকার। অর্থাৎ একটা মানুষ মিছিলে যাবে, একটা মানুষ রাজনৈতিক সংগঠনে যোগ দিবে, এটা তার মৌলিক অধিকার। এই অধিকারকে খর্ব করার ক্ষমতা সংবিধান কাউকে দেয়নি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শাহজাহান সে একজন প্রতিবেদী ব্যক্তি, যিনি একজন ব্যবসায়ী, কিন্তু সে বর্তমান প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চলছিল সেই আন্দোলনটাকে সমর্থন করার জন্যই সে ওই মিছিলে গিয়েছে। এবং সেখানে পুলিশ যে নির্বিচারে গুলি করেছে, এক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ পুলিশের মহাপরিচালক এবং তৎকালীন ওই এলাকার যিনি ডিসি ডিবির দায়িত্বে ছিলেন এবং যিনি ওসি হিসাবে দায়িত্ব ছিলেন, এরা সংশ্লিষ্ট সবাই এই মামলার আসামি হবে। তার কারণ তাদের প্রত্যক্ষ নির্দেশেই এই শাহজাহানকে গুলি করে হত্যা করা এবং হয়েছে। আরেকটি জিনিস খেয়াল করেছেন কিনা, যে শাহজাহানের বাবা ইমান আলী বললেন যে লাশ যখন দিচ্ছিলেন না বা দেখতেও দিচ্ছিলেন না, তখন তারা একটু কৌশলে যে আওয়ামী লীগ সাজিয়ে লাশটা বের করা যায় কিনা বা শেষবারের মতো শাহজাহানকে একটু দেখা যায় কিনা চেষ্টা করেছিলেন। তো এটি কোন ধরনের প্রহসন হিসেবে আপনি মনে করেন? তৎকালীন আওয়ামী লীগ সরকার এতটা বেপরোয়া হয়ে গেছে, তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যা কিছু করা দরকার নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে। এক্ষেত্রে তারা কোনো আইন, আদালত, নিয়ম কানুন কোনো কিছুই তোয়াক্কা করেনি। অতএব সে কারণে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনে কিন্তু সুস্পষ্টভাবে ধারা রয়েছে 302-এর অধীনে। এবং চিকিৎসার ক্ষেত্রে যারা চিকিৎসক হিসাবেও যারা অবহেলা করেছে, তারাও এই মামলার দায় দায়িত্বের মধ্যে এই দায় দায়িত্ব এড়াতে পারবে না। তার কারণ তাদের প্রপারলি তাদের উচিত ছিল, যেমন পপুলার হসপিটালে গেছে, পপুলার হসপিটালেও তারা ট্রিটমেন্ট সঠিকভাবে করেনি। এবং যে ঘটনাটা আমি শুনলাম, সঠিকভাবে শাহজাহানের যদি ওই সময় ট্রিটমেন্ট হতো পপুলার হসপিটালে, হয়তো সে বেঁচে যেত। সেটা হয়নি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে এনেছে, এবং ঢাকা মেডিকেল মানে হচ্ছে ওখানে ছিল আওয়ামী সন্ত্রাসীর একটা আড্ডাখানা, এবং তারা ওখানে বসে এই লাশগুলো তো দেয়ই নেই। এবং আমরা অন্যান্য কাহিনী থেকে যেটা সুস্পষ্টভাবে দেখতে পেয়েছি, যাতে করে তাদের মৃত্যুগুলো নিশ্চিত হয়, এবং সে কারণেও তারা ওখানে যথাযথভাবে উদ্যোগ নেয়নি এবং পরিবারকেও সাক্ষাৎ করতে দেয়নি। সেটা আমরা এটা তার বক্তব্য থেকে বলেছি যে তারা আওয়ামী লীগ সেজেও চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা থেকেও তারা ব্যর্থ হয়েছে, শাহজাহানকে ফেরাতে পারেনি। যে আপনার কাছ থেকে শুনবো তৌহিদ ভাই, ইমান আলী, শাহজাহানের লাশ তাহলে কিভাবে পেলেন পরবর্তীতে? একদিন পরে এই লাশ পাওয়ার প্রক্রিয়াটা কেমন ছিল? লাশটা পেয়েছি, তারা পোস্টমর্টম ছাড়া আমাদের লাশ দেবে না। আমরা বলছি যে না, আমাদের পোস্টমর্টম করা লাগবে না, লাশটা দিয়ে দেন। কয় না, আপনারা লাশ পাবেন না, আপনারা থানার থেকে অর্ডার না দিলে আমরা লাশ দেব না। ঠিক আছে, আপনার পোস্টমর্টম
পোস্টমর্টম করার পরে তারপরে আমাদের লাশ দিচ্ছে। একমাত্র আমার এই ছেলের উপরে সংসারটা আমাদের সব চলতো, এই ছেলেই চালাইতো, এই ছেলেই ওর মার খুব মানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একেবারে কলেজ শিক্ষার্থীদের হ্যাঁ, সাথেই হ্যাঁ, ও ছিল, হ্যাঁ, ওরাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। ওরাই ধরে নিয়েছে, ওরাই ধরে নিয়ে ওরাই ফোন করেছিল, ওরাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছিল। হসপিটালে নিয়ে গেছিল। ঠিক আছে, আমরা দেখলাম। এরপরে ওর চেহারায় কতগুলো গুলি ছিল, ওর শরীরে কতগুলো ওর গুলি লাগছে। বাবা হিসেবে আপনি যখন দেখলেন শাহজাহানকে, হ্যাঁ, তখন আসলে আপনি কি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন কিনা? না, কারণ এটা তো আপনার স্বপ্ন, সন্তান মানে স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ, যেই স্বপ্নের ছিন্ন ভিন্ন লাশ, এটি বাবা হিসেবে আসলে তখন এটা আর মানা যায় না, মানার মতো না। কি দেখেছিলেন আসলে তার শরীরে? একটু বিস্তারিত বর্ণনা করুন আমাদেরকে। ওর মনে করেন তখন আওয়ামী লীগের কতগুলি লোক ছিল, লোকেরা তাড়াতাড়ি করে মনে করেন দাফন দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে মনে করেন যে তারা আমরা দেখার মতন, ভালোভাবে দেখার মতন সুযোগ আমাদের দেয়নি। প্রিয় সন্তানকে শেষবার ভালো করে দেয়নি। দেখতেও পারেননি? না, যতটুকু দেখেছেন ততটুকুতে কতগুলো শরীরের কোন কোন জায়গায় গুলি পেয়েছেন? এর গুলি পেয়েছে একটা হলো এখানে, আরেকটা এখানে, দুইটা গুলি লাগছে দুই সাইডে। এই দুইটা গুলি লাগছে তার দুইটা গুলি লাগছে নাকের এখান দিয়ে। ওই গুলিটাই মনে করেন যে সে সাথে সাথে ডেট। তখন ওই গুলি দেখে তো আর ঠিক থাকা যায় না। কি মনে হয়েছে নিজের প্রিয় সন্তানের মরদেহ চোখের সামনে, বাবার প্রাণের প্রিয় সন্তান? এটা আমাদের কাছে লাশ। খুব খারাপ লাগছে। মানে আপনি যে আমার ওই বিষয়টা তখন আপনি ওই সময়টাকে আসলে কি মনে হয়েছে আপনার কাছে? সেই সময়টা মনে হয়েছে যে আমার একটা ভালো ছেলে, কামাই ছেলে ছিল, ভালো ছিল। এই ছেলেটা এখন আমার চলে গেছে দুনিয়াতে, তো আমার সবই গেছে গা। তো এখানে তো আমার আর কিছু নেই। তখন তো আমাদের খারাপ লাগবেই, যেহেতু আমি স্টক করেছিলাম, তা আমার কোনো কাজকাম নেই, আমি কাজকাম করতে পারিনি। তো এই ছেলেটাই আমাদের সংসারটা পুরো ভার নিচ্ছিল, এই ছেলেটাই আমাদের সংসারটা খুব চালাইতো। তো এই ছেলে চলে গেছে গা, যাওয়ার পরে মনে করেন আমরা এমনি ভেঙে পড়ছি। আমাদের মনে করেন যে আর আমাদের কিছুই নেই, আমাদের কিছুই মানে। শাহজাহানকে কি বিয়ে করিয়েছিলেন? হ্যাঁ, বিয়ে করেছিলাম, 9 মাস হয়েছে বিয়ে করেছিলাম, প্যাটনেক আছে। তার স্ত্রী সন্তান সম্ভব? হ্যাঁ, এই যে অনাগত সন্তান, আপনার যে নাতি, হ্যাঁ, হ্যাঁ, যে শাহজাহানের সন্তান, সে তো তার বাবাকে আর দেখতে পেল না। দেখতে পারবে না পৃথিবীতে। তাকে কিভাবে আপনি দাদা হিসেবে সান্ত্বনা দিবেন? আমার সন্তানের যেভাবে পালছি আমি, যেভাবে মানুষ করছি, সেইভাবে নাতিটাও মানুষ করব যদি আসে দুনিয়াতে, যদি আল্লাহ মুখ দেখায়। আপনি তো নিজে কাজ করতে পারেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে এই শিশুকে এখন কিভাবে আমার লালন পালন করবেন? আমার নাতির জন্য আমার নামতে হবে। আমার তো ছেলে চলে গেছে দুনিয়ার থেকে, তো এখন আমার ছেলে জায়গাতে মনে করেন আমার যদি কষ্ট হয়, তাহলে যদি আমার নাতিরে পালতে হয়, তাহলে আমরা কষ্ট করতে হবে, আমার কাজ করতে হবে। যে আমি যেরকম আমার ছেলের দোকানটা আমি এখন টুকটাক করি, এটা দিয়ে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ওটা দিয়ে আমি মানুষ করব। আচ্ছা, মানে আমরা শুনেছি যে শাহজাহানের মৃত্যুর পর স্থানীয় আওয়ামী লীগের কিছু লোকজন তার জন্য কিছু টাকা তুলেছিল, সেই বিষয়টা কি? একটা এটা এক ধরনের নাটকীয়তা আমরা শুনেছি। হ্যাঁ, এটা হলো সেটা একটু খুলে বলুন আমাদেরকে। আওয়ামী লীগের কিছু দালাল আছে, সেই দালালরা আমার ছেলের ওয়াইফের সাথে মিলা মনে করেন তারা জায়গাতে টাকা তুলছে, জায়গা থেকে মনে করেন যে নিয়ে গেছে। আর আওয়ামী লীগ সরকারের যখন ক্ষমতা ছিল, তখন 10,50,000 টাকা দিচ্ছিল। মানে 5 তারিখে পালানোর আগ পর্যন্ত? হ্যাঁ, 10,50,000 টাকা দিচ্ছিল। সেটা আমিও জানি না, আমার ওয়াইফও জানে না, কি জানে না। ওইখান থেকে 10 লাখ টাকা চেক দিছে আর 50,000 টাকা ক্যাশ দিছিল, নিয়ে ওই টাকা নিয়ে সে চলে গেছে। আপনার ছেলের বউ? হ্যাঁ। সে কি আর আপনাদের সাথে থাকে না এখন? না, আমার ছেলে যেদিন মারা গেছে সেদিন রাতেতেই চলে গেছে। ওদিন রাতও ছিল না আমাদের বাসায়। শেখ হাসিনা টাকাটা দিল, টাকাটা দেওয়ার পরে কতগুলো দালাল আছে, দালালটা নিয়ে সব কিছু করে দিছে, যে আমাদের জানাইতে মানা করছে। আমরা জানিনি, আমরা এটা জিজ্ঞাসা করিনি। আমরা নিউজ পেয়েছি টিভিতে, যখন টিভিতে দেখছি তখন আমরা ওটা রেকর্ডিং করে রাখছি যে আমার ছেলের বউ টাকা চেক নিতে আসছে। যাওয়ার পরে গেছে, যাওয়ার পরে মনে করে যে আমাদের আর খবর নেই। যখন শেখ হাসিনা পালায় গেছে, যাওয়ার পরে যখন দেখেন কি চেক পাস হয়নি, তখন আবার আসছে, আবার আইসা কতগুলা ওই দালালগুলি ধরছে। ওই দালালগুলি? হ্যাঁ, ওই দালালগুলি ধরে
আমাদের বলতেছে যে ওইখান থেকে টাকা পাইতেছে, ওইখান থেকে টাকা পাইতেছে, ওইখান থেকে টাকা পাইতেছে, এগুলি মানুষের কাছে দুনিয়ার মিথ্যা কথা বলতেছে। শাহজাহান মারা যাওয়ার পরে আপনারা কি থানায় মামলা করেছিলেন? হ্যাঁ, আমি শাহজাহান মারা যাওয়ার পরে আমরা কত তারিখে? জুলাই মাসের 17 তারিখে মামলা করেছি। 15 আগস্টে তারা অ্যারেস্ট হয়েছে। মানে ওই দিন মামলার আসামি উল্লেখ করেছিলেন? হ্যাঁ, মামলা আসামি উল্লেখ করেছি, মামলা ধরেছি, আসামি ধরেছি। থানা মামলা নিয়েছিল? হ্যাঁ, নিয়েছিল। মানে ওই জুলাই মাসেই? হ্যাঁ, জুলাই মাসে 17 তারিখে। এই মামলায় কাকে কাকে আসামি করেছিলেন? এখানে সালমান রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আর হইল আয়নাগরের হইল জিয়াল হক জিয়া। আপনি অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এই মামলাটি ফাইল হয়েছে 14ই আগস্ট। হ্যাঁ, তারপরে এই মামলা তখন কি পুলিশ খুব স্বাভাবিকভাবে নিয়েছিল? হ্যাঁ, নিয়েছিল। আমি সাংবাদিক নিয়ে গেছিলাম, আমাকে নিয়ে হ্যারাসমেন্ট করছিল যে মামলার ভিতরে তারা বিএনপি জামাত ঢুকাই দিছিল মামলার ভিতরে, যে বিএনপি জামাত পিটায় মারছে, লাঠিচোটা করে মেরেছে। আমি কি না, এটা আমরা মানি না। আমার পোস্টমর্টম রিপোর্ট আমি চাই, না হয় আমি আবার সাংবাদিক সম্মেলন করে আপনাদের নামে, সবার নামে আমরা মামলার চিন্তা ভাবনা করবো, মামলা দেবো যে আমার সঠিক তারা মারেনি, এটা আমরা পুলিশের গুলিতে মারা গেছে। তো এই কথা বলার পরে ওনারা বলছে ঠিক আছে, আপনি ওসি সাহেবের লোক কথা বলেন। তো ওসি সাহেবের লোকে আমি কথা বললাম, আমি ওসি সাহেবটা ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে ওসি সাহেব বলতেছে যে আপনি আসেন, আপনি আইসা আপনার যেভাবে হোক, যেভাবে ভালো হয় ওইভাবে আপনি করে নিয়ে যান। তা আমি থানায় আসছি। ওদিন থানায় আসার পরে আমি ওসি সাহেবটা বললাম যে স্যার, আপনি আমার মামলা তো জামাত ছিল না আর বিএনপি ছিল না, এটা তো পুলিশের গুলিতে মারা গেছে, আমার তো ইয়ে আছে, চিহ্ন আছে, গুলি, নাকের সামনে গুলি। কয় ঠিক আছে, আপনি কিভাবে লিখতে চান? আমি লিখতে চাই কোটা আন্দোলনে পুলিশের গুলিতে মারা গেছে, এইভাবে লিখতে চাই। কয় না, আপনি কোটা আন্দোলন দিতে পারেন। হ্যাঁ, কোটা আন্দোলনে গুলিতে মারা গেছে। কয় আপনি তাহলে পোস্টমর্টমের রিপোর্টটা আমাকে দেখান। ওনাতে আমি পোস্টমর্টমের রিপোর্ট দিলাম। কারণ পোস্টমর্টমের রিপোর্ট তো এখন দেওয়া যাবে না, আরও দেরি লাগবে, 2 মাস লাগবে, 3 মাস লাগবে। তা আমি 2 মাস পরও গেছি আবার, যে আমার পোস্টমর্টম রিপোর্টটা দেন। কয় আপনার মামলাটা তো আমরা ডিবিতে দিয়ে দিচ্ছি, তো আপনি এক কাজ করেন, তো ডিবিতে যোগাযোগ করেন, তো আপনাদের এখন দিবে না। তা আমি গেছি আবার ওইখান থেকে, যে ঠিক আছে এই কথা বলার পরে আমি আবার গেছি আবার কোর্টে। আপনার কোর্টের থেকে দেখি আমি পুরো নথি উঠাবো, নথির ভিতরে আমি পোস্টমর্টমের রিপোর্টটা পাইনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 14ই আগস্ট আপনার মামলা ফাইল এজাহার হয়েছে, এবং আওয়ামী লীগের বেশ যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল ওই সময়, সালমান এফ রহমান সহ, তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আপনার কাছ থেকে শুনবো আবারও। তৌহিদ ভাই, মানে আপনি শুনলেন ইমান আলী, উনি একজন শ্রমজীবী মানুষ, উনি আসলে অত গুছিয়ে বলতে পারছেন না, হয়তো কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছে, বাট তার সন্তান তো তিনি হারিয়েছেন। তিনি মামলা করতে গিয়েছিলেন, পুলিশ তখন তাকে বিএনপি জামাতের লোকদেরকে আসামি করে মামলা ফাইল করবার জন্য তার উপরে যে চাপ প্রয়োগ করেছিল, এবং যে এই যে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন, এই বিষয়টিও পুলিশ ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন ওই সময় ওই থানার অফিসার ইনচার্জ, যিনি নিউ মার্কেট থানার। এটি আসলে প্যানেল কোড বা আপনার সিআরপিসি অনুযায়ী বা সংবিধান অনুযায়ী আপনার ব্যাখ্যা? অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে, অর্থাৎ আপনি প্রশাসন, পুলিশ থেকে শুরু করে র্যাব, অর্থাৎ টোটাল যে একটা রাষ্ট্রের মেকানিজম, পুরো মেকানিজমটাই কন্ট্রোল করেছে আওয়ামী লীগ। অর্থাৎ এখানে পুলিশ যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা, র্যাব যে একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, প্রশাসন যে একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, এই বিচার যে আমরা রাষ্ট্রের যে 3টা কাঠামো দেখি, আইন, বিচার এবং প্রশাসনের যে এটা, এই 3টা বিচারের সাথে যে সঙ্গতিপূর্ণ যে আইনের যে প্রয়োগ, এই প্রয়োগ করলেই কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকবে। কিন্তু আমরা লাস্ট ইয়ারে আওয়ামী লীগের সময়ে, অর্থাৎ এই আওয়ামী লীগ শাসন আমলে এটার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ টোটালটা আওয়ামী লীগ সরকার তার নিয়ন্ত্রণে রেখেছে, যে কারণে আপনি একটা ব্যাপার দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে 16ই জুলাই মারা গেল শাহজাহান। মারা যাওয়ার পরে 17 জুলাই 18 জুলাই উনি মামলা করতে গেলেন, এবং সেক্ষেত্রে ওনারা কি বললেন যে স্থানীয় ওখানে বিএনপি এবং জামাত যারা আছে তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য। এটা কেন করেছেন? তার কারণে ওই যিনি পুলিশ অফিসার আছেন উনি তো আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগ দ্বারা পরিচালিত। অর্থাৎ এই মামলার ক্ষেত্রে আমি বলবো যে এই মামলার ক্ষেত্রে ওই তৎকালীন সময়ে যিনি ওই এলাকার যিনি ডিসি ছিলেন
এবং পুলিশের যিনি অফিসার ইনচার্জ হলো তারাও এই মামলার আসামি হবে। কারণ তারা এই মামলাটাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ওনারা চেষ্টা করেনি এবং চেষ্টা অলরেডি সেই চেষ্টায় ওনারা সফল হননি, কিন্তু চেষ্টা করেছেন। সেই কারণে ওনারাও এই মামলার আসামি হবেন। যারা তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আমি অনুরোধ করব, এই মামলাটা সম্ভবত এটা সিআইডিতে রয়েছে নাকি, তদন্ত সিআইডিতে রয়েছে, তো সিআইডির যিনি অফিসার আছেন উনি তদন্ত করে খুব সঙ্গত কারণে এখানে বের করবেন যে ওনাদের এই যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা হলে ওনারাও আসামি হবেন এই মামলায়। এখানে ওসি সাহেব আসামি হবেন, ডিসিডিবি যে রয়েছেন, তার কারণ ডিসিডিবির নির্দেশ ছাড়া ওই এলাকার কোনো কিছুই ঘটে না। ওই এলাকার পুলিশের ওনার দায়িত্বে থাকে, আর অফিসার ইনচার্জ যিনি দায়িত্বে থাকেন ওনাদের এই মামলার দায় দায়িত্ব নিতে হবে। শাহজাহান তো একজন শ্রমজীবী মানুষ, এরকম অজস্র শ্রমজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিপ্লবে যোগ দিয়েছিল, কিন্তু শাহজাহান তো কোনো স্টুডেন্ট ছিলেন না। তার মতো একজন শ্রমজীবী, আমরা ছবিতে যেটি দেখলাম শাহজাহানের যে বয়স, তাকে এইভাবে চোখে গুলি করা, হ্যাঁ, যদি মনে করেন যে কোনো প্রসেশনকে ছত্রভঙ্গ করবার জন্য পুলিশ টিয়ার সেল বা যে কোনো প্রকার অ্যাকশনে যেতে পারে, কিন্তু চোখে গুলি করতে কি পারে? তার মানে এটা সুনির্দিষ্ট হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল কিনা? অবশ্যই সুনির্দিষ্ট হত্যার উদ্দেশ্যে করা হয়েছে এবং আইনের কোন কোন ধারায় এই অভিযোগ দাঁড়াবে? জি, শাহজাহানের মামলার একেবারে সুনির্দিষ্ট আসামি হবে ওই এলাকার যিনি ডিসিডিবি রয়েছে। কি মামলা হবে এটি? 302 হত্যা মামলা হবে, 302 এবং 34 পেনাল কোড, এই ধারায় মামলা হবে এবং ডিসিডিবি এবং অফিসার ইনচার্জ এই মামলার 1-2 নম্বর আসামি হবে। কারণটা হচ্ছে, আমি এই কারণে ওনাদের কথা বলতেছি, তার কারণ ওই এলাকায় যা কিছু ঘটবে ওনাদের নির্দেশের বাইরে কোনো কিছু ঘটবে না। আজকে যিনি কনস্টেবল, সামহাও একজন কনস্টেবল গুলি করেছেন, সেই গুলিটা চোখে লেগেছে, কিন্তু ওনার এই কনস্টেবলের নির্দেশদাতা কিন্তু হচ্ছে ডিসি সাহেব নির্দেশদাতা, এবং এইটা ওনার এই নির্দেশটা ইমপ্লিমেন্ট করেছেন ওসি সাহেব। মাঠ পর্যায়ে একজন কনস্টেবল সেখানে গুলি করেছে। এই কনস্টেবলও তো দায় এড়াতে পারে না। কনস্টেবল দায় এড়াতে পারে না। এখন বড় ব্যাপার হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা কনস্টেবলকে এখানে আইডেন্টিফাই করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার কারণ হলো ওই এলাকার ওই সময় কে ওই এলাকায় দায়িত্বে ছিল, এখন সেই যে আপনি রুটিন, সেই জিনিসগুলো এখন পাবেন না। তার কারণ এই ফেসিস্ট আমলে এই পুরো জিনিসগুলো দেখেন ওনারা ধ্বংস করে দিয়েছে। সেইগুলো আপনি রুটিন, কে কোন এলাকায় ছিল, কে ওই সময় দায়িত্বে ছিল, আমার ধারণা হয়তো আপনারা সেটাগুলো সম্পূর্ণ ওভাবে খুঁজে পাবেন না। যদি খুঁজে পান তাহলে তো সেক্ষেত্রে 1 নম্বর দায়িত্ব হচ্ছে যিনি গুলি করেছেন, 2 নম্বর হচ্ছেন অফিসার ইনচার্জ, 3 নম্বর হচ্ছে ডিসি মহোদয়, এবং এরপরে হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের মহাপরিদর্শক যিনি তৎকালীন সময়ে ছিলেন তারা। এরা হচ্ছে তখন এই হত্যাকাণ্ডটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটা কি ছিল? এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য। এই যে খুনি ডিসি ওসি, জি, এদের সাথে সাথে ওই সময় রাষ্ট্রপ্রধান হিসেবে খুনি হাসিনাও তো দায়ী। হ্যাঁ, অবশ্যই বললাম হাসিনা দায়ী। তার হাসিনা দায়ী, মূলত এই নির্দেশটা ছিল হাসিনার। সেই হাসিনার নির্দেশটাই রাষ্ট্রের বিভিন্ন স্তরে 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 নিচের লেভেল পর্যন্ত সেই অর্ডারটা শ্রমজীবী শাহজাহানের পর্যন্ত চলে আসে। এক্স্যাক্টলি, এই অর্ডারগুলো ক্যারি করেছে পর্যায়ক্রমে। আপনি প্রথমে যদি যান রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পরে যদি আপনি আসেন, সংশ্লিষ্ট এটার সাথে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এটা সম্পর্কিত কিন্তু আইনমন্ত্রী, এটার সাথে এরপরে আসবে পুলিশের মহাপরিদর্শকের সাথে সংশ্লিষ্ট এলাকার ডিসির পরে সংশ্লিষ্ট হচ্ছে অফিসার ইনচার্জ, এরপরে অন দ্য স্পটে যে কনস্টেবল যিনি গুলি করেছেন। অর্থাৎ এই যে পর্যায়ক্রমে ক্রোনোলজিক্যালি যে এরা সবাই এই মামলার আসামি হবেন। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো, শাহজাহানের মৃত্যুর পর এখন আপনার সংসার আসলে কিভাবে চলছে? 5 আগস্ট পরবর্তী সময়ে বা এর আগে আপনার উপরে নানান ধরনের হুমকি ধামকি ছিল যেটি আপনি বলছেন, আপনার সংসার এখন কিভাবে চলছে? আমি খুব কষ্ট করে চলতেছি। আমি ভাড়া থাকি, আমি মনে করেন যে আমার ছেলে সম্পূর্ণ আগে চালাইতো, এখন মনে করেন আমার ছেলে মারা যাওয়ার পরে আমি খুব কষ্ট করে সংসারটা চালাইতেছি। আমার ছেলের একটা দোকান আছে, দোকানটা আমি করি টুকটাক করে আমি এখান থেকে মনে করেন যে কষ্ট করে চলতেছি।
ওইখানেও আমি শান্তি পেতেছি না। ওইখানে ওসি আইসা, ওসির কতগুলো দারোগা আছে, দারোগারা আইসা আমার দোকান ঢাকা মাকা দিয়া ফালায় দেয়, বসতে দেয় না আমার ওই জায়গার ভিতরে। যে এর আগে 3-4 বার আইসে, 3-4 বার আমার দোকান উল্টায় দিচ্ছে। আর ওইখানকার কতগুলো লোক আছে তারাও আমাদের ডিস্টার্ব করতেছে। খুব কষ্টের ভিতরে আছি আমি আমার দোকানটা নিয়ে, যে আমি আমার ছেলের দোকানটা আমি সরকারি জায়গা। শাহজাহানের স্ত্রী কি এখন আপনাদের সংসারে থাকছে কিনা? না, শাহজাহানের আমার ছেলের স্ত্রী এখন আমার সংসারে নেই, এখনো আসে না, যোগাযোগ নেই। আপনারা কি আনবার চেষ্টা করেছেন? আমরা আনতে চেষ্টা করেছি। যেদিন মারা গেছে সেদিনও আমি বলছি যে ওই এখানে থাক, আমাদের 2 ঘর আছে, ঠিক আছে, এক ঘরে ওরা থাক, এক ঘরে আমরা থাকি। যে আমরা রাখতে চেয়েছি, তারা থাকতে চায়নি, তারা চলে গেছে, ওর মার সাথে চলে গেছে। শাহজাহানকে নিয়ে যে আওয়ামী লীগের লোকজন যে রাজনীতিটি করলো, সেই রাজনীতির প্রতিবাদ আপনি করেছিলেন কিনা? হ্যাঁ, এবং মানে শাহজাহানকে নিয়ে আপনার অনেক ধরনের স্মৃতি আছে, এগুলো তো মনে পড়ে। হ্যাঁ, মনে পড়লে আসলে নিজেকে তখন সান্ত্বনা দিতে পারেন কিনা, বা সান্ত্বনা দেন কিভাবে? শাহজাহান মারা যাওয়ার পরে মনে করেন যে ওই চলে যাওয়ার পরে মনে করেন যে আমি কোনোরকমভাবে ঠিক মতন ঘরে আসি না, থাকি না। যে ছেলে মনে করেন রাত্রে দোকানতে না আসবে সে পর্যন্ত আমি ভাত খাই নেই। ওই আসছে, ঘরে আসছে, আসার পরে তারপরে মনে করেন যে ওরে ভাত দিছে, তারপরে আমি ভাত খেয়েছি। এখন মনে করেন যে আমার ঘরেতে থাকি না, রাতে 12টা 1টা এরকম থাকি আমাদের নিচে, মানে আমার ঘরে আর ভালো লাগে না। ঘরে ভালো লাগে না যে আইসা ডাক দিত আর মাকে, মা কয়া, এই ডাকটা শোনা এখন আর পাই না। এখন মনে করেন যে ঘরে থাকলেই চোখে বাসে। তারপরে টিকতে না পেরে মনে করেন যে আমরা বেড়ে গিয়ে ঘুরি, ইচ্ছা করে না কখনো ঘরের টিকার। শাহজাহানের কবরে তো নিয়মিতই যান? হ্যাঁ, শাহজাহানের কবরে আমি ডেইলি যাই। শাহজাহানের মাকে সান্ত্বনা দেন কিভাবে? শাহজাহানের মা তো আমাকে না বলে আর সকাল 7টা-8টার দিকে কবরস্থানে এসে পড়ছে, আমাকে বলেনি, আমাকে না জানাই কবরস্থানে এসে পড়ছে। আইসা দেখি আমি যখন দোকান আসছি তখনও 9টার পরে আমি দেখি কবরস্থানে আইসি, আইসা দেখি কবরে বৈশা কাঁদতেছে। তাকে সান্ত্বনা দেন কিভাবে? তাকে সান্ত্বনা যতটুকু পারি মানে বুঝিয়ে রাখি যে গেছে গা, এখন আল্লাহ আল্লাহ করো, যে যদি নাতিরা আসে তাহলে মনে করবো তোমার আরেক সন্তান আসছে। এটা শাহজাহানের কোন স্মৃতিগুলো আপনাকে এখনো কাঁদায়? রাত্রে 12টা বাজে আইসা ঘরে এসে হাত পা ধুয়ে ভাত খাইত। আপনার সাথে শাহজাহানের সম্পর্কটা কেমন ছিল? কতটা বাবা ছেলের সম্পর্ক কেমন ছিল? আমার সাথে ভালো সম্পর্ক ছিল, মানে খুব মানত, খুব করতো, আমাকে শ্রদ্ধা করতো। কখনো মনে করেন যে ধমক দিল, শাসন করলো, কোনো সময় মুখ দিয়ে কথা বলেনি, কোনো জব দেয়নি, কোনো রাগও হয়নি। সোজা যদি একটু রাগারাগি করতাম তাহলে ঘর থেকে বেরিয়ে ছাদের উপরে গিয়ে বসে থাকতো। এখন আমাদের ভালোই লাগে না, আমি যে দোকান করে যাই, মানে আমি এখানে আউটসাইড 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমি কাটায় যাই। শাহজাহানের খুনিদের কি বিচার হবে আপনার কি মনে হয়? আপনি বাবা হিসেবে তো এই খুনিদের বিচার চান কিনা? আমি আমার ছেলের বিচার আমি এখনও চাই যে আমার এই সরকার যে আছে, এই সরকার আমলে যদি বিচারটা যদি আমরা পাই তাহলে পাবো, আর যদি এই সরকার যদি না থাকে তাহলে আমরা বিচার পাবো না। আমরা এই সরকার আমলে আমরা বিচারটা চাই। কেমন বিচার চান? চাই তাদের ফাঁসি হোক। শেখ হাসিনা যে হুকুমদাতা, তারও আমরা চাই যে ভারত থেকে আইনা এখানে আইনা তারও বিচার আমরা চাই। তো আমি চাই যে আমার ছেলের বিচারটা যে সুষ্ঠুভাবে আমরা পাই। আপনার এই শাহজাহানের শহীদ হওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই বর্তমান সরকারের পক্ষ থেকে আপনার পরিবারের বা আপনার কোনো খোঁজ খবর নেওয়া হয়েছিল কিনা, বা শাহজাহানের কোনো খোঁজ খবর নিয়েছিল কিনা? আমাদের কোনো খোঁজ খবর কেই নেয়নি, কোনো সরকারের তরফে তো আসেনি, বর্তমান সরকারের এখান থেকেও আসেনি, কোনো সাইড থেকে কোনো খোঁজ খবর আমাদের নেয়নি। যে আমরা কেমন আছি, কী আছি, ভালো আছি না খারাপ আছি, সেটা কোনো খোঁজ খবর নেয়নি। আপনার এই সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা? আমার কাছে সরকারের কাছে চাওয়া আছে যে আমাদের ছেলের বিচারটা যে আমরা, উনি থাকার অবস্থায় যে আমাদের বিচারটা যে আমরা সুষ্ঠুভাবে পাই। আপনার ছেলে হত্যার বিচার? হ্যাঁ, আমার ছেলে হত্যার বিচারটা আমরা চাই। এটা কে আঘাত করেনি, কে মারেনি, এটা মারছে একমাত্র শেখ হাসিনার হুকুমে
গুলিটা করা হয়েছে, তারা ইচ্ছাগতভাবে আমাদের ছেলেকে মারছে। কারণ আপনার সন্তান তো কোনো রাজনীতি করতো না। না, আমার ছেলে কোনো রাজনীতিতে যেত না, কোনো কের সাথে মিশতো না, কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা করতো না, কিচ্ছু করতো না। তহিদ ভাই, ইমান আলীর মুখ থেকে শুনলাম তার শাহজাহান শহীদ হওয়ার পরে এই সরকারের পক্ষ থেকেও কোনো সহযোগিতা আসেনি এবং তার সন্তান মৃত্যুর পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন এক ধরনের সিন্ডিকেট করে শাহজাহানের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুঁজি করে ওই সময় শেখ হাসিনার কাছ থেকে 10 লাখ টাকার একটি চেক নিয়েছিল এবং আরও নগদ টাকাও নিয়ে নিজেরা আত্মসাৎ করে ফেলেছে। সেক্ষেত্রে এই যে অসুস্থ শাহজাহানের পরিবার বা বাবা কোনো কিছু এখনো পর্যন্ত কোনো কিছু পাননি, এটি আসলে কেমন হওয়া উচিত ছিল? আপনি তো একজন আইনজীবী এবং একজন মানবাধিকার কর্মীও। তথাকথিত এই হাজার হাজার শাহজাহানরা আন্দোলনে এসেছে দেখেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ততএব আজকে আমি বলবো বর্তমান সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, এই শাহজাহানরা যারা আজকে অবহেলিত, যারা আজকে দাবি করছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে না। তবে আমি শাহজাহানের বাবার সাথে কথা বলেছি এবং সে একটা ব্যাপার বলেছে যে তার নামটা নাকি বর্তমান যে যারা শহীদ হয়েছে তাদের লিস্টে তার নামটা রয়েছে। তবে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, সরকারের কাছে আমার আবেদন থাকবে, শাহজাহানদের যথাযথভাবে যাতে মূল্যায়ন করা হয় এবং শাহজাহানদের রক্তের উপরই কিন্তু বর্তমান অন্তর্বর্তী এবং আরেকটি জিনিস কিন্তু শাহজাহানের বাবা অভিযোগ আকারেই উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে শহীদ শাহজাহানের একটি ফুটপাতে পাপোশের দোকান ছিল, সেই দোকানটি তুলে দেওয়া হয়েছে, যে দোকানটি তার বাবা চালাতেন। সেটিও তো এই শাহজাহানের বাবাকে তো পুনর্বাসনের একটা বিষয় আছে এবং শাহজাহানের অনাগত একটি সন্তান আছে, আসবে হয়তো, আমরা প্রত্যাশা করি আরেকটি দেশপ্রেমিক শাহজাহান হয়েই আসুক সেই অনাগত শিশু, তারও তো পুনর্বাসনের বিষয় আছে। এবং শাহজাহানের স্ত্রী নিশ্চয়ই বয়স কম, মাত্র 9 মাস আগে তাদের বিয়ে হয়েছে, তাকে পুঁজি করে তো এক ধরনের বাণিজ্যও হতে পারে। সে ব্যাপারে কেমন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকারের এ যাবৎকালে যে কর্মকাণ্ড যেগুলো করতেছে সেগুলো পর্যায়ক্রমে তারা চেষ্টা করতেছে, বিশেষ করে যারা এই বিভিন্ন ধরনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে তাদের সাথে যোগাযোগ করার, এবং আমি বিশ্বাস করি অচিরেই শাহজাহানের ফ্যামিলির সাথেও তারা অচিরেই যোগাযোগ করবে এবং এই পরিবারকে পুনর্বাসন এবং এই পরিবারটাকেও অতি দ্রুত পুনর্বাসন করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন করছি এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই তাদের সাথেও যোগাযোগ করবে। তার কারণ এই শাহজাহানদের রক্তের উপরেই কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে। শুধু রক্তের উপরে এই সরকার নয়, এই বাংলাদেশ, আগামী বাংলাদেশ কিভাবে চলবে, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে। বর্তমান সরকার যদি তাদের যে অবস্থা আছে এই অবস্থা থেকে যদি তারা বিচ্যুত হয় তাহলে কিন্তু বাংলাদেশ নামক যে আমাদের দেশ রয়েছে এই দেশের পতাকা হেরে যাবে, আসলে বাংলাদেশ হেরে যাবে। অর্থাৎ শাহজাহান হেরে যাওয়া মানে আমার বাংলাদেশ হেরে যাওয়া। এবং আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন, দায়িত্বশীল লোকজন খুব শীঘ্রই শাহজাহানের ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবেন এবং শাহজাহানদের ফ্যামিলি, শাহজাহানদের বাবা সহ তার অনগত যে সন্তান রয়েছে তাদেরকে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমি বিশ্বাস করি। আর পাশাপাশি বলবো যে আজকে শাহজাহানকে যারা হত্যা করেছে তাদের এই বাংলার মাটিতে অর্থাৎ 302 এবং 34 ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই মামলার যারা যারা আসামি রয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে ইনভেস্টিগেশন করে আরও যারা এই শাহজাহানের হত্যার সাথে জড়িত রয়েছে তাদের নাম ইনক্লুড করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেবে এবং চার্জশিট আসলে শাহজাহানের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে, আমি মনে করি এর বিচার হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশে এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বর্তমান সরকার তাদের বিরত রাখবে বলে আমি বিশ্বাস করি। আপনার কাছেও আমার শেষ প্রশ্ন, আসলে আপনি সন্তান হারিয়েছেন, এখানে সান্ত্বনা দেবার বা এই সন্তান হারানো একজন বাবার মুখ থেকে সেই স্মৃতিচারণ অনেক কষ্টের, আপনার আসলে শেষ কিছু চাওয়া আছে কিনা এই সরকারের প্রতি বা এই বাংলাদেশের প্রতি? নতুন যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, আপনার সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন এক বাংলাদেশ রচিত হয়েছে, যে নতুন সরকার, সেই সরকারের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা, কোনো প্রত্যাশা আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা? এই সরকারের কাছে একটা আবেদন করবার চেয়েছি আমি যে আমার যে আজিমুর কবরস্থানে
যে কবরটা দিচ্ছে, এই কবরটা রাখার জন্য, তার শহীদ ঘোষণা করার জন্য, এইটা আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার কাছে একটা আবেদন যে আমার এই কবরটা যে আর না সরায়। ধন্যবাদ ইমান আলী ভাই, ধন্যবাদ তৌহিদ ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি এরকম হাজারো শাহজাহানদের রক্তের উপর দিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সে বাংলাদেশে অবশ্যই শাহজাহান হত্যার সঠিক বিচার হবে দ্রুত সময়ের মধ্যে। প্রিয় দর্শক, শেখ হাসিনা স্বৈরাচারের রক্তপ্রবাহের দ্বিতীয় সংস্করণ, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতা, ক্ষমতার জন্য খুন গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার। ক্ষুদ্র ব্যবসায়ী শাহজাহান খুনি হাসিনার আরেক শিকার। 24-এর গণ আন্দোলনে খুনি হাসিনার রক্ত পিপাসা মেটাতে শিক্ষার্থীদের পাশাপাশি এমন অসংখ্য শাহজাহানকে জীবন দিতে হয়েছে। আশা করি দৃষ্টান্তমূলক বিচার করবে নতুন বাংলাদেশ। দর্শক, এ অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেইলে। আমাদের ইমেইল অ্যাড্রেস nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই সেসব ঘটনা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।